বিডিআর বিদ্রোহ বাংলাদেশের একটি কালো অধ্যায়, যেটি কিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে পুরোপুরিভাবেই বিনষ্ট করে দিয়েছিল। এবং এই ঘটনাটি বা এই কিলিং মিশনটি ঘটানো হয়েছে ভারতের ইন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বাংলাদেশের মধ্যে এই আহ, কুকীর্তি ঘটনাটি ঘটানো হয়েছে। এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি বিনষ্ট করে একটি প্রশ্নবিদ্ধ সার্বভৌমত্ব করে দিয়েছিল। তো 2009 সালে যখন এই ঘটনাটি ঘটানো হয় তার পূর্ব থেকেই, অর্থাৎ বাংলাদেশের যেই বর্তমান বিজিবি সদস্যরা আছেন তাদেরকে পূর্বে বলা হতো বিডিআর, অর্থাৎ বাংলাদেশ রাইফেলস। তো এই বাংলাদেশ রাইফেলসকে পর্যায়ক্রমে সবসময় ভারতের যে বিএসএফ সদস্যরা আছেন কিংবা বিএসএফ যে ফোর্স আছে ভারত, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা প্রতিনিয়তই ভয় পেত এবং তারা বাংলাদেশের উপর চোখ তুলেও পর্যন্ত তাকাতে পারতো না। কিন্তু তাদের এই যে সাহসিকতা, বাংলাদেশের যে বিডিআর এর যে এত সাহসিকতা, এটি তারা বিনষ্ট করার জন্য বাংলাদেশের এই বিডিআর বিদ্রোহটি ঘটানোয় পরিকল্পিতভাবেই ঘটানো হয়। তো তৎকালীন সময়ে আমি যদিও ছোট ছিলাম, ছোট বললেও ভুল হবে, আমি তৎকালীন সময়ে ক্লাস 9-এ পড়ি। তখন পত্রপত্রিকায় দেখতেছিলাম যে আসলে বাংলাদেশের যারা দেশপ্রেমী সেনা ছিলেন বা দেশপ্রেমী সেনা অফিসাররা ছিলেন, তাদেরকে একের পর এক আহ, অফিসারদেরকে পুরোপুরি ভাবেই মেরে ফেলা হয় এবং সেগুলোকে গুম কিংবা ডাস্টবিনে কিংবা গণকবরে পরিণত করা হয়। তো তৎকালীন সময়ে তৎকালীন সরকার এবং তৎকালীন সময়ের যিনি সেনা প্রধান ছিলেন এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেন নাই। তো ভারত আসলে কিভাবে যে এটার সাথে পুরোপুরি ভাবে জড়িত প্রত্যক্ষ ভাবে, সেটির প্রমাণ হিসেবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি ভারতের যেই বিএসএফ সদস্যরা আছেন বা বিএসএফ ক্যাম্পগুলো আছে সেটি থেকে বাংলাদেশের প্রত্যেকটি বিডিআর ক্যাম্পে একটি বার্তা পাঠানো হয় যে সেনাবাহিনীরা, বাংলাদেশ সেনাবাহিনীরা তাদেরকে মারতে আসতেছে, তারা যাতে বিদ্রোহ করে। তো এরপরেই আমরা দেখেছিলাম যে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিডিআররা একটি বিদ্রোহ করে বসেন। তো বিডিআর বিদ্রোহটি এটি একটি পুরোপুরিভাবে বাংলাদেশের কালো অধ্যায় এবং এর ফলে ভারত আসলে এই কার্যক্রমের বা এই কুকীর্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব পুরোপুরিভাবেই নিজেদের দখলে নিয়ে নেয় এবং নিজে এর পরপরই তারা বাংলাদেশকে দীর্ঘ 16 বছর নিজেদের কন্ট্রোলে রেখেছিল। তো ভারতের যে এই কুকীর্তি বর্তমানে এই বাংলাদেশের যারা তৎকালীন সময়ে যারা বিডিআর এ ছিলেন, এখনো যারা বেঁচে আছেন, তারা আসলে এই কুকীর্তিগুলো এবং তাদের যে তদন্তে যেসব প্রতিবেদনগুলো উঠে এসেছে সেগুলো পুরোপুরি ভাবেই এখন প্রকাশ পাচ্ছে। তো এই ঘটনার রাজ সাক্ষী যিনি ছিলেন সেটি হচ্ছে তৎকালীন সময়ের বিডিআর বা পিলখানার যে ভিতরে যে মসজিদ আছেন সেটির ইমাম সাহেব, এবং রাজ সাক্ষী হিসেবে আরো একজন ছিলেন। তো এই দুইজনকেই তৎকালীন সময়ে পুরোপুরি ভাবে কিন্তু মেরে ফেলা হয়। তো ইমাম সাহেবকে যখন নাকি ডেকে নেওয়া হয়, যে তাকে বলা হয় যে তাকে পার্মানেন্টলি গভর্নমেন্টারি ইমাম হিসেবে নিয়োগ করা হবে, সেই সুবাদে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তারা জীবিত ফেরত আসা হয়নি, তাকে মৃত ফেরত আসতে হয়েছে। এবং এই ঘটনার তদন্তের ক্ষেত্রে যেসব অফিসাররা তদন্তে নেমেছিল এবং সুষ্ঠু তদন্ত করেছিল, তাদেরকে নির্মম অত্যাচার কিংবা আয়না ঘরের মতো পরিবেশে দীর্ঘদিন সময় কিন্তু কাটাতে হয়েছে। তো তৎকালীন সময়ে যে আওয়ামী লীগের সরকার আসলে কতটা যে দেশকে ভালোবাসে, এটাই আসলে তার প্রমাণ হিসেবে বোঝা যায়। আসলে তারা আসলে, আমার তো মনে হয় যে যে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিলেন তারা আসলে কেউই বাংলাদেশ প্রেমী না বা বাংলাদেশের নাগরিক না, তারা প্রত্যেকেই ভারতের হয়তো রয় এজেন্ট কিংবা ভারতের কোনো আহ, গোয়েন্দা সংস্থার সদস্য, যারা বাংলাদেশের এই 15 বছর আসনে বসে তারা ভারতের কার্যক্রমগুলো বাংলাদেশে চালানো হয়েছে। বিডিআর বিদ্রোহের পরেও কিন্তু বাংলাদেশে ভারত আরো অনেকগুলোই অপকর্ম করেছে, যেগুলোর প্রতিবেদন এখন প্রকাশ পাচ্ছে এবং তাদের কুকীর্তিগুলো এখন প্রকাশ পাচ্ছে। তো এতদিন ধরেই যে ঘটনাগুলো ঘটে আসতেছিল, তো ভারতেই পুরোপুরি ভাবে বাংলাদেশের উপর এই হস্তক্ষেপ। আমরা মনে করতাম যে আসলে ভারত আমাদের বন্ধু, আসলে বিষয়টা এমন না, ভারত কোনো দিনও আমাদের বন্ধু ছিল না। তারা পূর্বে বঙ্গবন্ধুর সময়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছিল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য, এবং এতদিন যেগুলো করে এসছে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য। আমরা আসলে কখনোই সার্বভৌম একটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ নই। সবসময় আমরা ভারতের চাকর হিসেবেই ছিলাম, কিংবা আমার তো মনে হয় এখনো আছি।
তো এই ঘটনার আসলে কতটুকু তদন্ত হয়ে বিচার হবে সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় না যে বিগত সময়ে এত বছর চলে গেছে যে এতদিন পর্যন্ত যেহেতু বিচার হয়নি, সামনে আরো বিচার হবে কিনা সেটাই এখন প্রশ্ন। কারণ ঘটিয়েছে আরেকটা দেশ, ভারত। তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের দেশপ্রেমী অফিসারদেরকে তারা মেরে ফেলতে সক্ষম হয়েছে। তো এই ঘটনার শুরু হয় 2007 সাল থেকে। প্রতিবেদনে যেসব বিষয়গুলো আমরা জানতে পারি যে এই ঘটনার শুরু হয় 2007 সাল থেকেই। 7 সাল থেকেই দেখা যায় যে ঢাকা সিটি কর্পোরেশনের যে যিনি মেয়র ছিলেন, তাপস, তিনি পিলখানার যে মসজিদ আছেন সেখানে প্রতি সপ্তাহে জুম্মার নামাজ আদায় করতেন। এবং জুম্মার নামাজ আদায়ের পরে আহ, তিনি বিডিআরদের জওয়ানদের সাথে তিনি গোপন একটি বৈঠক করতেন, কথা বলতেন। এবং তার পরপরই প্ল্যানিং করা হতো যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটাতে হবে। তো তৎকালীন সময়ে এই তাপস সহ শেখ হাসিনা সরকার আরো আহ, যে সকল নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত। তো আমরা সেই সময় আমরা দেশের একটি সিস্টেমকে নষ্ট করে দিয়েছি এবং এতদিন ধরে এই সেই নষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু চলতেছি। এখন যখন আমরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে যাচ্ছি এবং নিজেদের সিস্টেমকে সুষ্ঠুভাবে এবং সফলভাবে অর্জন করতে যাচ্ছি, তখনই ভারত বাংলাদেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করেই যাচ্ছে এই আওয়ামী লীগের মাধ্যমে। তো আওয়ামী লীগ কখনোই আসলে বাংলাদেশের দেশপ্রেমী ছিল না, বা আগে আদৌ থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এরা কখনোই ছিল না, আদৌ থাকবে না। তা আসলে প্রকৃতপক্ষে দেশকে আসলে কোন দল ভালোবাসে সেটাই এখন চেনার বিষয়। তো সরকারকে উদার্ত আহ্বান জানাবো যাতে আগামী নির্বাচনে একজন দেশপ্রেমী যাতে সরকার আমাদেরকে দিয়ে যায়, এবং আহ, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে যারা দেশপ্রেমী অফিসার তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়।